বিদেশি অর্থায়ন নির্ভর প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প যাচাই বাছাই করা হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আপাতত পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত থাকবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, নতুন করে আর কোনো মেগা প্রকল্পের অনুমোদন দেয়া হবে না। এখন কেবল ছোট ছোট জনবান্ধব প্রকল্প হাতে নেওয়া হবে। পরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। উপদেষ্টা বলেন, পরিকল্পনা কমিশনের হিমাগারে বৈদেশিক সাহায্যপুষ্ট অনেক প্রকল্প পড়ে আছে। এই ধরনের প্রকল্পগুলো দ্রুত ছাড় করে দেয়া হবে। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলোকে অত বেশি যাচাই বাছাইয়ের সময় না দিয়ে আমরা বরং একনেকে পাশ করে দেব, কিন্তু তারপরে পাশ করে দেওয়াই যেটা বললাম যে সব না, তারপরে মন্ত্রণালয় এগুলোকে যখন পরিমার্জন করতে পারবেন এই প্রকল্পগুলোকে। এ সময় নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতেও এলএনজি আমদানি ভ্রান্ত নীতি বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, অসংখ্য রাজনৈতিক প্রকল্প নেওয়া হয়েছে, সেসব যাচাই বাছাই করা হবে। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। একনেক সভায় বাখরাবাদ, মেঘনাঘাট, হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে 70 কোটির বেশি টাকা ব্যয় বাড়ানো হয়। এ সময় 1222 কোটি 14 লাখ টাকা ব্যয়ে মোট 4টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এত নতুন নতুন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারিতে আলোচিত চৌধুরী নাফিস শরাফত ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্টের অনিয়ম তদন্ত করবে বিএসইসি। এজন্য তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। এক আদেশে কমিটিকে 60 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিএসইসি। আওয়ামী সরকারের আশীর্বাদে 2018 সালে চৌধুরী নাফিস শরাফত পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন। সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে পুঁজিবাজার আর্থিক খাতেও আধিপত্য বিস্তার করে সে। এভাবেই 2023 সালে বিএসইসির নিবন্ধন পায় নাফিস ও তার পরিবারের মালিকানাধীন স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটির অধীনে 4টি মিউচুয়াল ফান্ড রয়েছে। মোট তহবিলের প্রাথমিক আকার 323 কোটি টাকা। এর মধ্যে 225 কোটি টাকার 2 তহবিলের স্পন্সর পদ্মা ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। পরে নাফিস শরাফত তার মালিকানাধীন অন্যান্য কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে পদ্মা ব্যাংকের অর্থ হাতিয়ে নেয়। নাফিসের প্রতিষ্ঠানের এসব অনিয়ম তদন্তে এবার 3 সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যারা স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্টের বিকল্প বিনিয়োগ তহবিলের যাবতীয় বিনিয়োগ পদ্ধতি ও আইনি ভিত্তি যাচাই করবে। বিনিয়োগের ক্ষেত্রে স্বার্থের সংঘাত বিশ্লেষণ, তহবিলের ব্যাংক হিসাব, বিভিন্ন উৎস থেকে আয় খতিয়ে দেখবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্যসূচক ইতিবাচক ধারায় ফিরেছে। আগের দিনের চেয়ে লেনদেন কমলেও বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। বুধবার ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 12.53 পয়েন্ট বেড়ে অবস্থান করে 5,694 পয়েন্টে। হাতবদল হয় 553 কোটি 65 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের কার্যদিবসে লেনদেন কমেছে প্রায় 115 কোটি টাকা। হাতবদল হওয়া 396 কোম্পানির মধ্যে দর বেড়েছে 224টির, কমেছে 113টির। পাশাপাশি অপরিবর্তিত ছিল 59টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, সোনালী পেপার, সোনালী আঁশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 40 পয়েন্ট, লেনদেন হয় 8 কোটি 40 লাখ টাকার শেয়ার। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের দাবি জানিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। সবার সাথে পরামর্শ করে ব্যাংকের সুশাসন
প্রয়োজন বলে জানিয়েছেন বিএবির সভাপতি ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিকেলে মতিঝিলে ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন বিএবি নেতারা। এ সময় ব্যাংক খাতের তারল্য সংকট, নামে বেনামে ঋণ, অর্থ পাচার সহ বিভিন্ন সংকট মোকাবিলায় করণীয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে আলোচনা করেন ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি নেতারা। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত 7 বিদেশি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। নিলামকে আরও প্রতিযোগিতামূলক করতে পেট্রোবাংলা দরপত্র জমার সময় বাড়িয়েছে 3 মাস। তবে গ্যাসের চাহিদা মেটাতে সমুদ্রে অনুসন্ধান জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের স্বার্থ সুরক্ষায় উৎপাদন অংশীদারি চুক্তির বেশ কিছু ধারায় সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা। দেশে গ্যাসের মোট চাহিদা 400 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ 270 কোটি ঘনফুট। এর মধ্যে স্থানীয় উত্তোলন 210 এবং এলএনজিতে মিলছে 60 কোটি ঘনফুট। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় 2030 সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে 180 কোটি ঘনফুটের নিচে। অগভীর সমুদ্রে মিলতে পারে আরও 20 কোটি ঘনফুট গ্যাস। প্রায় 500 কোটি ঘনফুট চাহিদার 60 ভাগই মেটাতে হবে এলএনজি আমদানি করে। এমন বাস্তবতায় গভীর অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। দরপত্রের নথি, তথ্য উপাত্ত কেনা ও জমা দেওয়ার সময় 3 মাস পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। অফশোর বিডিংয়ের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, কম্পিটিটিভ বিডিংয়ের, এটা আগে নেওয়া উচিত। আমার যদি 1 মিলিয়ন ঘনফুট গ্যাসও আমি নিজের থেকে যোগ করতে পারি, তাহলে আমার 1 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি কমানো যাবে, যেটা আমার ফরেন কারেন্সির উপর চাপ কমাবে। 55 বিদেশি প্রতিষ্ঠানকে তেল গ্যাস অনুসন্ধানে আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা। এখন পর্যন্ত 7 প্রতিষ্ঠান দরপত্রের নথি কিনেছে। শর্ত শিথিল করে আরও প্রতিষ্ঠানকে নিলামে টানার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। সেই সঙ্গে বছরে বিনিয়োগের 75% পর্যন্ত ফেরত পাওয়ার সুযোগ সহ উৎপাদন অংশীদারি চুক্তির বেশ কিছু ধারায় সংশোধনের তাগিদ দিয়েছেন তারা। বলা হয়েছে যে আমরা প্রফিট ইন টার্মস অফ ক্যাশে পাবো, গ্যাসে না। এই জায়গাটা আমাদের আপত্তি। তারা কর্পোরেট ট্যাক্স যদি কম দেয়, না দেয়, আমরা ওয়েভ করি, তাহলে তাদের ভাগের গ্যাসের দাম কমতে হবে। কস্ট রিকভারির যে সমস্ত ক্লজ আছে, সেই সমস্ত এগুলোকে রিভিউ করতে হবে। 2012 সালে ভারত এবং 2014 সালে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয়। ইতোমধ্যে প্রতিবেশী দুদেশই সমুদ্রে গ্যাস উত্তোলন শুরু করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী, আমলা, রাজনীতিবিদ সহ আরও শতাধিক ব্যক্তির নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন। দুদকের তালিকায় রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হচ্ছে এই তালিকা। এর আগে দুদকের আবেদনে 97 জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশ ছেড়ে পালানোর প্রবণতা বেড়ে যায়। বিদেশে যাওয়ার চেষ্টাকালে এমন অন্তত অর্ধশত ব্যক্তি আটক হয়েছেন। গেল 1 মাসে আদালতের নির্দেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 97 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। কিন্তু নজরদারি এড়িয়ে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন অনেকেই। রুইকাত্তা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুর্নীতি দমন কমিশন। তার দৃষ্টান্ত খুবই বিরল, এক্সেপ্ট এমন সিচুয়েশনে যখন কোনো উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, প্রাক্তন বা অতীত, যারা কোনো না কোনো কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে বিরাগ বাজন হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায়, এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিনই দুদকে জমা পড়ছে অসংখ্য অভিযোগ, যার অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। গোয়েন্দারা বলছেন, অভিযুক্তদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি বিভিন্নভাবে সীমান্ত পেরোনোর তৎপরতা চালাচ্ছেন। যেখানে যা প্রয়োজন সেখানে অনুসন্ধান কর্মকর্তা কাজ করবে, এবং প্রত্যেক ক্ষেত্রে অনুসন্ধান কর্মকর্তাকে কমিশন নির্দেশ দেয় না, কমিশন তাকে দায়িত্ব দেয় যে তুমি অনুসন্ধান করো। সে অনুসন্ধান কি করবে, আইনে বিধিতে বলা আছে, সেই আইন বিধি মোতাবেক সে অনুসন্ধান শুরু করবে, যেখানে যা দরকার সেখানে তা করবে।
গেল এক মাসে অবৈধ সম্পদ, অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগে অর্ধশত মামলা করেছে দুদক, তবে গ্রেপ্তার করা হয়নি কাউকেই। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সমাধান করে সন্ধ্যার পর আবারও চালু হতে পারে বলে জানিয়েছে ডিএমটিসিএল এর এমডি। এর আগে সকাল 9:45 থেকে ত্রুটি দেখা দেয়, তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে অফিস সময়সূচিতে মেট্রো আংশিক বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন চাকরিজীবীরা। জানা গেছে ফার্মগেট স্টেশনের কাছে একটি পিলারের উপরের ভায়াডাক্টের 4টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে, ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু নিচু হয়ে গেছে। পরিবেশ বান্ধব R290 গ্যাস সমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে এনেছে ওয়ালটন। বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রোববার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এর উদ্বোধন করা হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুব আলম নতুন এসির বাজারজাত উদ্বোধন করেন। ওয়ালটন বলছে, দেশে ওয়ালটনের সর্বপ্রথম R290 গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করা পণ্যটি বিএসটি এর সনদপ্রাপ্ত, যা পরিবেশ সুরক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখবে। ওয়ালটন এসিতে গ্রাহকরা 1 বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসারে 10 বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আশুগঞ্জ সড়কের কাজ। 4 লেন এই প্রকল্পের নির্মাণ শেষ না হওয়া এবং খানাখন্দের কারণে মরণ ফাঁদে রূপ নিয়েছে সড়কটি। তবে জনদুর্ভোগের বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2025 সালের 30 জুনে। শুরু থেকেই নানা কারণে পিছিয়ে যায় প্রকল্পের কাজ। 3টি প্যাকেজে সড়কের উন্নয়ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে মাত্র 50% কাজ। আশুগঞ্জ গোলচত্বর থেকে তন্তর এলাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় 4 কিলোমিটার অংশ অতি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ ভ্যান উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। গাড়িগুলি অনেকগুলো ভাঙচুর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এমনকি মনে করুন মানুষের খুবই যাতায়াত নিতে যাওয়া যাওয়া খুব কষ্ট করছে। সরকার পতনের পর প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা চলে যায়। এতে থেমে গেছে কাজ। এখন সাময়িক মেরামতের প্রয়োজন 15 কোটি টাকা। এই 4 কিলো রাস্তাকে মেরামত করার জন্য কিছু মেশিনপত্র ভাড়া করে আমরা সাময়িকভাবে চেষ্টা করতেছি এবং এই 4 কিলো রাস্তা স্থায়ীভাবে মেরামত করার জন্য আমরা রাজস্ব খাত বা ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের মাধ্যমে করানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। এদিকে নিয়মিত বেতন না পাওয়ায় নিরাপত্তা রক্ষীরাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এতে চুরি হচ্ছে নির্মাণ সামগ্রী। গত মাসের বেতনই দিচ্ছে না, এখনো ফোন দেই, টেলিফোনে ধরে না। তো এখন এই সিকিউরিটির দায়িত্ব এটা কে পালন করবে? এইগুলা মাল চুরি হইতেছে, রাত্রেবেলা চুরি হইতেছে, দিনের বেলা চুরি হইতেছে। সড়কটির বাকি কাজ শেষ করতে মন্ত্রিপরিষদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাছ, মাংস ও দুধে ভেজাল এবং খাবারে ভাইরাসের উপস্থিতির 10টি গবেষণা কার্যক্রম নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রাক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সভাকক্ষে 2024-25 অর্থ বছরে 10টি গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, 10টি গবেষণা কার্যক্রমের জন্য 1,03 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বলেন, গবেষণার ফল নির্ণয় হলে মাছ, মাংস সহ বিভিন্ন খাবারে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন উপাদানের প্রমাণ পেলে মানুষ আরও সচেতন হতে পারবে। আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা উৎপাদন চলছে, তবে এখনও বন্ধ রয়েছে 25টি কারখানার উৎপাদন। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ আছে 20টি এবং বাকি 5টি কারখানা দেয়া হয়েছে সাধারণ ছুটি। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন। এদিকে বকেয়া বেতন ভাতা ও আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানা খুলে দেওয়ার দাবিতে পলাশবাড়ি এলাকায় শ্রমিকরা অবস্থান নেয়।
কারখানার প্রধান ফটকের সামনে র্যাব, পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। কারখানার নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।